প্রাথমিকভাবে 14 উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউমোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ 14টি উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা, মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। জুলাই হত্যা মামলার তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের আমলের জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন। বিনা খরচে প্রবাসী মরদেহ দেশে আনার ঘোষণা সরকারের। বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। ঘুষমুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের বদনাম ঘোচাতে চান মন্ত্রী। এবং চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 জনের মৃত্যু, চিকিৎসাধীন 6 জনই আশঙ্কাজনক। কুমিল্লায় একই পরিবারের 4 জন আহত। দুর্ঘটনা বন্ধে সমন্বিত উদ্যোগ চান মন্ত্রী। প্রাথমিকভাবে 14টি উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। পরে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি তার। আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। যারা এগুলো করতে সেটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি
আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর করতে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান যথানিয়মে তার যে কর্মব্যস্ত শিডিউল সেটি ধরে রেখেছেন এবং আজও তিনি যথাসময়ে অফিস করেছেন এবং সেখানে বেশ কিছু বিষয়ে তিনি আজকেও কাজ করেছেন। একটু জানাবেন বিস্তারিত। জাফর, শুরুতেই বলেই হচ্ছে তিনি সচিবালয়ে প্রথম দিন থেকে যে অফিস করছেন সেই অফিসের ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন এবং এখনও পর্যন্ত বেশ একদম ঠিক নিয়ম শৃঙ্খলা মতো ঠিক সকাল 9টা বা 9টা সোয়া 9টার মধ্যে আমি তাকে অফিসে যেতে দেখেছি। তো যার ফলে তিনি যখন সচিবালয়ে অফিস করেন সকাল 9টার মধ্যেই এই রোজার দিনেও তিনি অফিসে ঢুকেন, তখন অন্যান্য কর্মকর্তারাও বেশ তৎপরতা দেখা যায় তাদেরকে এবং তারাও বেশ সময় মতোই অফিসে ঢুকেন এবং যার ফলে পুরো একটি কর্মচঞ্চল্য আমি দেখতে পাই এই সচিবালয়ের প্রাঙ্গণে এবং যার ফলে এবং তিনি সেখানে বসে আরেকটি বিষয় খুব দ্রুততার সঙ্গে কাজ করেন, সেটি হচ্ছে যখনই যাকে প্রয়োজন মনে করেন যে সরাসরি কথা বলতে সব দপ্তরগুলো। তিনি তো তার গুলশানের বাসভবন থেকে অফিস করছেন, তার মানে পুরো ট্রাফিক জ্যাম পার হয়ে তাকে আসতে আসতে কিন্তু যথেষ্ট সময় নিয়ে বের হতে হচ্ছে। হ্যাঁ, সময় নিয়ে বের হচ্ছেন এবং সকালবেলা থেকেই তিনি একটু শৃঙ্খলার মধ্যে, অর্থাৎ সে সময় একটু রাস্তা ফাঁকা থাকলেও যাওয়ার সময় কিন্তু তাকে বেশ বেগ পোহাতে হয়। তো সেটিও একটি নতুন আঙ্গিক যোগ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী চলাচলে। পাশাপাশি আজকেও বেশ কিছু কর্মসূচি তিনি নিয়েছেন এবং 2টি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করেছেন।
তার মধ্যে আমরা দেখতে পাই যে প্রথম সকালে একটি বৈঠক করেছেন তিনি নিউ মোরিং টার্মিনাল নিয়ে, দুপুরের দিকে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক করেছেন। যদিও বৈঠকের দুইটি বৈঠকের মধ্যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি সে বিষয়টি আজকে একটা সুরাহার পথ দেখেছে এবং যেটি বলা হয়েছে যে 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন তিনি এবং প্রাথমিকভাবে পাইলটিং আকারে 14টি উপজেলার একটি করে ইউনিয়ন, একটি করে ওয়ার্ডে সেই ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে এবং এই অনিয়ম যদি হয় তাহলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। সন্ধ্যা নাগাদ সমাজ কল্যাণ মন্ত্রী তিনি তার বাসভবনে এই হুঁশিয়ারি দেন, অর্থাৎ বেশ কিছু অনিয়মের নিশ্চয়ই কোনো খবর তার কাছে এসছে যার ফলে এই সেটি ভুয়া কার্ড বানানোর ব্যবস্থা কথা শুনে তিনি শুনতে পেয়েছেন। পাশাপাশি আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে যে দুপুরবেলাও তিনি যখন বলছিলেন তার সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি তখন বেশ কিছু বিষয় তখনও কিন্তু সতর্ক করেছেন এবং কিভাবে কোন প্রক্রিয়া এই বাছাই প্রক্রিয়া হবে সেটিও তিনি বিস্তারিত বলেছেন যে একজন ইউএনের মাধ্যমেই এটি তত্ত্বাবধানে ওয়ার্ড আকার পর্যন্ত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নিউ মোরিং টার্মিনাল নিয়ে যে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে চলছিল, নিউ মোরিং টার্মিনাল নিয়ে আজকে একটি প্রথম বৈঠক হয়েছে এবং আপনি জানেন যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়টা নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই হয়েছে এবং শেষ পর্যন্ত এটি একটি চূড়ান্ত দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। চৌধুরী, একটু জানাবেন যে 6 সিটি কর্পোরেশনে ঢাকার 2টি শহর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা আজকে দেখা করেছেন। হ্যাঁ, সল্ট সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার এবং প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্যে 6 জনই আজকে সচিবালয়ে গিয়েছেন। প্রথমে তারা সেই দায়িত্ব পান, দায়িত্ব পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে দেখা করেছেন, প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং সেখান থেকে দায়িত্ব পাওয়ার পরপরই তারা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে যান এবং সচিবালয়ের 1 নম্বর বিল্ডিংয়ে তারা সেখানে দেখা করেন এবং সৌজন্য সাক্ষাতের মধ্যেও তারা বেশ কিছু নির্দেশনা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা দেখে নেব যে দায়িত্ব নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে নগরবাসীর সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে মশক নিধন এবং গ্রিন সিটি তৈরি করার জন্য এবং নাগরিক সমস্যার সমাধান উল্লেখযোগ্য আকারে চিহ্নিত করে যাতে সেটি 6 মাসের মধ্যে একটা নতুন মাত্রা যোগ করা যায় সেটিকে তিনি গুরুত্ব দিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা চলছিল তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ তৎপর। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিচালিত হয়েছে কি? যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আমরা দেখেছি যে সরকার বলেছে যে 1200-র বেশি মামলা যেগুলো আওয়ামী লীগ আমলে হয়েছে সেইগুলো প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না, এটি তিনি সাফ জানিয়ে দিয়েছেন। দেখে নেব একটি প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাফর, জি, আপনি একটু বিস্তারিত জানাবেন যে মামলাগুলো নিয়ে আলাপ হচ্ছে সেগুলো আসলে কবে কিভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে? একটা বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকেও এই বিষয়টি উপস্থাপন করেছেন এবং আজকে তিনি আবার উপস্থাপন করলেন যে হয়রানিমূলক মামলা যেগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করা হয় এবং 5 আগস্টের পরে যেগুলো হয়েছে আমরা দেখেছি 5 আগস্টের পরে বিভিন্ন থানায় নানান রকমের মামলা হয়েছে এবং সেই মামলাগুলো কখনো কখনো যাচাই বাছাই ছাড়াই হয়েছে এবং এ নিয়ে এর আগের যে আইন উপদেষ্টা ছিলেন তিনিও বেশ অনেক সময় কথা বলেছেন আমরা।
আজকে আমরা দেখতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে 1200-র মতো রাজনৈতিক মামলা তারা প্রত্যাহার প্রাথমিকভাবে করবে এবং সেই মামলাগুলো যাতে কোনো রকমের যাচাই বাছাই ছাড়া প্রত্যাহার করা না হয় সে বিষয়ে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং যে মামলাগুলো 5 আগস্টের পরে সেগুলো হয়রানিমূলক মামলা হয়েছে কিনা সে বিষয়ে একটা কমিটিও করা হতে পারে যে এই মামলাগুলো যাচাই বাছাই করার বিষয়টি নিয়ে। এবং তবে সেক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে যে মাদক, নারী, শিশু ও অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। এবং আপনি জানেন যে গতকালকেও অস্ত্র নিয়ে তিনি একটি ব্রিফিং করেছেন এবং আওয়ামী লীগ আমলে যে অস্ত্রগুলো লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করতেও সরকার উদ্যোগ নিয়েছে। বিএনপি কিন্তু দীর্ঘদিন ধরে বলছিল যে গত 15 বছরে প্রায় 60,000 মামলা হয়েছে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে, যেগুলো কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই রাজনৈতিক মামলাগুলোর একটি বড় অংশ এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু প্রত্যাহার করেছে। তারপরও এখনো যে মামলাগুলো আছে সেই মামলাগুলো নিয়ে যাচাই বাছাই করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে রূপল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন আজকের দিনে সরকারি যে গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল সে বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আলী হোসেন 15তম BCS এর সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ডিআইজি পদে পুলিশ সদর দপ্তরে ও SPBA-তে দায়িত্ব পালন করেছেন তিনি। ডিএমপির উপকমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী হোসেন। একই সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন আলী হোসেন। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর, সহজ, সরল পথে সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী, প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিনা খরচে প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে সব ধরনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। প্রবাসী যারা মৃত্যুর লাশ আসে, ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে
তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এখন থেকে 5টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাদের কথাই বলছি। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। কিংবা কি অবস্থায় বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কি প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিকে ঘুষের বিনিময়ে রাজশাহী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী HM তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হলেন হুমায়ুন কবির। প্রতিরক্ষায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং পলিসি ও স্ট্র্যাটেজিতে ডক্টর জাহেদুর রহমান। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা করা হয়েছে মাহদি আমিনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রেহান আসিফ আসাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে একথা জানান ইসি সচিব আখতার আহমেদ। 9 এপ্রিল আগামী বৃহস্পতিবার এই দুটো আসনের শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ, প্রতীক বরাদ্দ 15ই মার্চ, আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। পুলিশের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে এনসিপি। এদিকে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, গেল 2 দিন ধরে পুলিশের মাধ্যমে জনগণের মাঝে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে সরকার। আওয়ামী কায়দায় যৌক্তিক আন্দোলন দমনের বার্তা দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের 6 সিটিতে প্রাইজ পোস্টিং দিয়ে 9-6 করা হয়েছে। সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। না, আমরা যখন শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমাদের জায়গা থেকে স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনগুলোতে যতটুকু আমাদের প্রস্তুতির সময় প্রয়োজন ছিল, সুযোগ প্রয়োজন ছিল, ততটুকু আমরা আমাদের জায়গা থেকে নিতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা 6টির জায়গায় আরও অনেক বেশি হতে পারত। গত 2 দিন যাবৎ পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তুষার ঝড়ে স্থবির জনজীবন, বরফে যান চলাচল ব্যাহত, 5000-এর বেশি ফ্লাইট বাতিল, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি অবস্থা জারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে উদ্ধার হলো অপহৃত ছাত্র আফফান সাঈদ। অপহরণের 2 ঘন্টার মধ্যে রাজধানীর চামেলিবাগ 16 নম্বর বিল্ডিংয়ের 7 তলা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ। এতে স্বস্তি ফিরে আসে অপহৃতের পরিবারে। বিকেল 3টার দিকে সাইকেল চালানোর জন্য বাসা থেকে বের হয় আফফান সাঈদ। তবে কিছু সময় পরই আফফানের ফোন থেকে তার পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ন্যাশনাল আইডিয়াল কলেজের 9ম শ্রেণীর ছাত্র আফফান সাঈদ, তার বাবা সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদ।
সচিবালয়ে নিজের অফিসে কান্নায় ভেঙে পড়েন। চারদিকে সহায়তা না পেয়ে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়লে দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। নিরাপত্তা কর্মীদের দিয়ে শামীম আহমেদকে ডেকে নিয়ে সবকিছু শুনে দ্রুত ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে 2 ঘন্টার মধ্যেই অপহৃত ছাত্র আফফান সাঈদকে ঢাকার চামেলিবাগের একটি 7 তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদের নেতৃত্বাধীন টিম। অপহরণকারীরা ওই এলাকারই ছিনতাইকারী এবং মাদকসেবী। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন মা ছেলে সহ 3 জন। অন্যদিকে কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য 3 মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ শুরুর কথা জানিয়েছেন দুর্যোগ এবং স্বাস্থ্যমন্ত্রী। হায়দার আলীর রিপোর্ট। সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তে ঝলসে যায় একই পরিবারের 9 জন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন মা ছেলে সহ 3 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 6 জন চিকিৎসাধীন। ভর্তি থাকা সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর উঠছে, কাঁপতেছে, বলতেছে এখন কিছু বলা যাবে না, বিভিন্ন পরীক্ষা দিতেছে, করতেছি। কেউ আশঙ্কামুক্ত না, সবাই বলতেছে ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ সবাই। ডাক্তার কাউকে আশঙ্কামুক্ত বলতেছে না। এদিকে দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বন্ধে 3 মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমি নিজেও দেখে এসেছি। এদিকে ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এরই মধ্যে প্রায় 5700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার ভয়াবহ তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় 1 ফুটের বেশি তুষারে। সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। ঝড়ের তীব্রতায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কায় এবং সহায়তার জন্য নিউ ইয়র্কের লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি ও লোয়ার হাডসন ভ্যালিতে 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন রাজ্যের গভর্নর। কোথাও কোথাও 2 ফুট পর্যন্ত তুষারপাত ও ঘণ্টায় 70 মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরো অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ম্যাসাচুসেটসে জরুরি অবস্থা ঘোষণা করে অঙ্গরাজ্যের কর্মীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে বাণিজ্যিক যান চলাচল নিষিদ্ধ করা হয়, তবে জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে রাখা হয়েছে। নিউ জার্সি ও রোড আইল্যান্ডে গণপরিবহন সাময়িকভাবে স্থগিত রয়েছে। লং আইল্যান্ডেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সড়ক থেকে তুষার সরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জরুরি সেবা কর্মীরা। তুষারের তীব্রতায় ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ সদর দফতরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আনন্দ খুঁজে নিতে দেখা যায় অনেককে। তুষার জমে পুরো পার্ক সাদা বরফের চাদরে ঢেকে গেলেও থেমে থাকেনি মানুষের সমাগম। স্নোম্যান বানানো, স্নোবল নিয়ে খেলায় মেতে উঠতে দেখা যায় তাদের। তীব্র তুষারপাত উপেক্ষা করে কুকুর নিয়েও হাঁটতে আসেন কেউ কেউ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্ট্যাভ্রেডিস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের মধ্যে কূটনৈতিক না সামরিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, হামলায় খামেনি নিহত হলে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা প্রধানকে প্রস্তুত রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। প্রথম লেগে 3-3 গোলে ড্র হওয়ায় নিজেদের মাঠে ক্লাব ব্রুগার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।
তবে কাজটা সহজ হবে না রোজি ব্ল্যাঙ্কোদের। দুর্দান্ত ফর্মে আছে প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। অন্যদিকে বোডো গ্লিমটের বিপক্ষে চাপে থেকে দ্বিতীয় লেগ খেলতে জানবে ইন্টার মিলান। প্রথম লেগে গ্লিমটের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ইন্টার। নিজেদের মাঠে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইতালির ক্লাবটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউ মুরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির।